প্রশ্নটা আপনার কাছে থাকছে, এই যে ইডির তল্লাশি অভিযান চালানো হয়েছে আইপ্যাকের অফিসে এবং আইপ্যাকের যে কর্ণধার তার বাড়িতে অর্থাৎ প্রতীক জৈনের বাড়িতে অফিসে চলেছে অভিযান, এই অভিযানকে কি মুখ্যমন্ত্রী সফলভাবে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন? অর্থাৎ আমার প্রশ্নটা হচ্ছে 2026 সালে যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে কি আবেগগতভাবে প্রভাব ঠিক কি হতে পারে এই সম্পূর্ণ বিষয়টিকে ঘিরে? এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনীতির দেউলিয়াপনা আরো একবার প্রকাশিত করে তুললেন সমগ্র বিশ্ব মঞ্চে। আমি শুধু ভারতবর্ষের মাপে বলছি না, সমগ্র বিশ্ব মঞ্চে। একসময় টাইমস পত্রিকায় তার নাম উঠেছিল, এবার সম্ভবত সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিত্ব হিসেবে সেই নামটা টাইমস আবার ছাপাবে। মুশকিল হচ্ছে এই সরকার হচ্ছে প্রমাণ লোপাটের সরকার। সারদা তদন্তের সেই লাল ডায়েরি পেন ড্রাইভ থেকে শুরু করে অভয়াকাণ্ডের প্রমাণ লোপাট থেকে শুরু করে তৃতীয় অধ্যায়ে এই যে ঘটনাটি ঘটেছে গতকাল, যা আমাদের লজ্জায় মাথা হেট করে দিচ্ছে, কিন্তু একই সঙ্গে কিছু সাংবিধানিক প্রশ্নও তুলে নিয়ে আসছে। একটি সরকারি এজেন্সির কাজে বাধা দেওয়ার জন্য কেন ফৌজদারি মামলায় গ্রেপ্তার করা হবে না? রাজ্যপালের বিশেষ অনুমতি ক্রমে কেন গ্রেপ্তার করা হবে না এই ভদ্রমহিলাকে? এক। দুই, তিনি যে সাংবিধানিক রক্ষা কবচ পেয়ে থাকেন সেটা যে চত্বরে তিনি তার বাইরে গিয়ে একটি প্রাইভেট সংস্থার ওপর ইডির তল্লাশির কাজে হস্তক্ষেপ করছেন, যে ঘটনা শেখ শাহজাহানের বাড়িতে ঘটেছিল এবং তার সাপেক্ষে হাইকোর্ট কি অভিমত দিয়েছে, শেখ শাহজাহানের কি পরিণতি হয়েছে, তাহলে ভারতবর্ষের সাধারণ নাগরিক যদি আইনের আওতাতে, যদি আইনের চোখে সমান এই নীতি ভারতবর্ষের সংবিধানের 14 নম্বর ধারায় সুনিশ্চিত হয়ে থাকে, তাহলে এই ভদ্রমহিলার অনতিবিলম্বে গ্রেপ্তার হওয়া উচিত। তিনি যা তৈরি করেছেন সে একটা অভূতপূর্ব সাংবিধানিক সংকট। এই মুহূর্তে গোটা দেশকে দেখতে হবে আমাদের দেশে সংবিধানের রাজ চলছে না এরকম অপরাধ মনস্ক সো কল্ড দুর্দণ্ড প্রতাপ রাজনীতিকদের, বাহুবলীদের রমরমা চলছে। যদি সত্যি সত্যি ভারতবর্ষ এই দুর্বৃত্ত, দুর্দণ্ড প্রতাপ, দুর্বৃত্ত, বাহুবলী, উৎপীড়ক এবং অপরাধ প্রবণ রাজনৈতিক নেতাদের হাতে চলে গিয়ে থাকে, তাহলে এ দেশের গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করছেন এ দেশের শাসক বর্গই। এবং সেখানে সেটিং এর তত্ত্ব, অর্থাৎ দিল্লির সরকার এবং এই রাজ্য সরকার দিল্লি সরকারের প্রশ্রয়ে এতখানি করবার সাহস পাচ্ছে, এটা উড়িয়ে দেওয়ার কোনো জায়গা আর থাকছে না। আমরা তাকিয়ে থাকবো ইডি হাইকোর্টে কি ভিত্তিতে মামলা করছে এবং কি চাইছে প্রতিকার সে বিষয়ে। এক। দুই, এটা খুব স্পষ্ট, উনি বলছেন ওনার ভোটের প্রার্থীর লিস্ট মানে তিনি সরিয়ে নিয়ে এসছেন, ভোটের স্ট্র্যাটেজি সরিয়ে নিয়ে এসছেন, অথচ যে ফাইল পত্র ওখান থেকে সরানো হয়েছে, সাংবাদিকদের নেওয়া ফটোগ্রাফ থেকে, ভিডিওগ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি প্যাকেটের উপর লেখা ফেব্রুয়ারি 2022, অর্থাৎ 2026-এর ভোটের নির্বাচনের প্রার্থী 2022 সালে কি ঠিক হয়ে গিয়েছিল এবং সেগুলো প্রতীক জৈনের বাড়িতে ফাইল আকারে, প্যাকেট আকারে ঢুকেছিল। একই সঙ্গে প্রশ্ন উঠে আসবে, যে পরিমাণ ফাইল তিনি ওখান থেকে সরিয়েছেন, আসলে মুশকিল কি জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ওনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উনি বিরোধীদের সম্পর্কে যা যা বলেন সেগুলো ভাগ্যচক্রে ওনার কপালেই এসে জোটে। ওই যে তাড়া তাড়া ফাইল দেখিয়ে বলেছিলেন সিপিএম এর ফাইল খুলবো নাকি, বিরোধীদের ফাইল খুলবো নাকি, আজ নিজের ফাইল নিয়ে তাকে পালাতে হচ্ছে, লোপাট করতে হচ্ছে প্রমাণ প্রকাশ্যে। এবং সবচেয়ে বড় কথা, তিনি অভয়াকাণ্ডে পুলিশ নামিয়ে প্রমাণ লোপাট করে বুঝে গেছেন এ যাত্রায় আর পুলিশ নামিয়ে সে কাজটা করলে আরো বড় গণপ্রতিরোধের মুখে পড়তে হতে পারে, অতএব তিনি নিজে অবতীর্ণ। এটা প্রমাণ লোপাট, চুরি, সাংবিধানিক প্রতারণা এবং সাংবিধানিক পদের চূড়ান্ত অমর্যাদা ছাড়া আর কিচ্ছু নয়। সুতরাং এই মুখ্যমন্ত্রীকে অনতিবিলম্বে বরখাস্ত এবং কারারুদ্ধ করা উচিত, সেই মর্মে ভারতের রাষ্ট্রপতির হস্তক্ষেপ, পদক্ষেপ করা উচিত বলে আমি মনে করছি। এবং একই সঙ্গে যারা যারা ভারতবর্ষে আইনের অনুশাসনে, সংবিধান বর্ণিত আইনের অনুশাসনে আস্থা রাখেন, আদালত যদি সেই পন্থাতে সত্যি সত্যি জনগণের বিশ্বাস ফিরিয়ে আনতে চায়, তাহলে অনতিবিলম্বে ফৌজদারি মামলায় এই ভদ্রমহিলাকে গ্রেপ্তার করে বিচার শুরু করা উচিত। প্রমাণ লোপাটে সরাসরি এই মুখ্যমন্ত্রী এবং তার সরকার যে নিমজ্জিত, সেটা ধারাবাহিকভাবে প্রমাণিত হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, টিভি চ্যানেলে বসে যারা এই দুষ্কর্মের জন্য সাফাই গাইতে বসেছেন এবং রোয়াব তুলে বীরত্ব ব্যঞ্জক সমস্ত মিটিং, মিছিল, অভিযান ইত্যাদি করে এই চুরিকে, এই প্রমাণ লোপাটকে গলার জন্য
জোরে প্রমাণ করতে চাইছেন যে তাদের দলের মতো নীতিনিষ্ঠ কোনো দল নেই, তারা কতখানি দেউলিয়া সেটা পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষিত সচেতন মানুষ জানেন। সবাই কিন্তু আপনাদের দুধের গাই নয়, সবাই আপনার লক্ষ্মীর ভান্ডার জীবী নয়, তারা প্রত্যেকে জানেন। এবং এই মুহূর্তে বাংলার প্রশাসনিক অভিজ্ঞতার কপালে যে কলঙ্ক লেপন করেছেন এই মুখ্যমন্ত্রী, আমি প্রত্যাশা করি বিনয় বাদল দীনেশ পুনর্জন্ম নিক। যারা রাইটার্স অভিযান করেছিলেন সেই বিনয় বাদল দীনেশ ফিরে আসুন। এই নতুন রাইটার্সে তাদের অভিযান দরকার, অন্যথায় বাঙালির কপালে যে কলঙ্ক লেপে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী, সেটা কোনোদিন ধুয়ে যাবে না। ইনি বিধানসভা ভাঙচুর থেকে প্রমাণ লোপাট, সমস্ত ধরনের অপরাধমূলক কর্মকার্যে সিদ্ধহস্ত একজন মহিলা, এটা প্রমাণিত। তাই তিনি একটি দুর্বৃত্ত দলের অধিনায়িকা, দুর্বৃত্তের মতো তার আচরণ, তার সাপেক্ষে যারা গলা চড়াচ্ছেন আজকে তারা প্রত্যেকেই দুর্বৃত্ত। নোংরা মানুষ, নোংরা মানসিকতা হলে একমাত্র বলতে পারে মুখ্যমন্ত্রীকে মহিলা। কোন নিচে নামতে পারে? আরে ভুল বসাই, চোরের দল করেন, চোরের হয় বাটপাড়ি করেন, আমার চ্যানেলে বসে বড় বড় কথা বলছেন। পুরুষ বলবে না তো মহিলা, একজন মহিলাকে মহিলা না বলে পুরুষ বলবে। আপনারা একটুখানি আত্মমন্থন করুন, আপনাদের দরকার আমি আছে। লজ্জাবোধ করি তাকে মাননীয় সম্বোধন করতে। তিনি মাননীয় নন, তিনি এই মুহূর্তে আর আমার কাছে মাননীয় নন। আমার সাংবিধানিক দায় তাকে মুখ্যমন্ত্রী সম্বোধন করতে হচ্ছে। আমি তার নামের আগে আর কখনো মাননীয় শব্দটি ব্যবহার করব না। তিনি মাননীয় নন, কোন অপরাধী এবং প্রমাণ লোপাটকারী আমার কাছে অন্তত মাননীয় নন। তিনি তার নিজের সম্মান, নিজের মান নিজে হানি করেছেন, রাজ্যবাসীর মুখে কালি লেপে দিয়েছেন। একজন মুখ্যমন্ত্রীর সাংবিধানিক পদ, আর উনি কি সাংবিধানিক পদকে মর্যাদা দিয়েছেন? উনি কেন গেলেন? তাই উনি তো মুখ্যমন্ত্রীর সম্মানটা আর মানুষের কাছে পাবে না। বেশ।